মনটা বিষিয়ে ওঠে ছোঁয়ার। মনের মধ্যে ভয়ে ঢুকে গেছে। সংসার হারানোর ভয়, স্বামীকে হারানোর ভয়। ছোঁয়া জানে সাদির মনে এখনও রিমির প্রতি অগাধ ভালোবাসা রয়েছে। এখনও সে পাগলের মতো ভালোবাসে রিমিকে। সাদি রিমিকে ফিরিয়ে আনলে ছোঁয়ার কি হবে? কোথায় যাবে সে? হ্যাঁ, হয়তো কোনো একটা গতি হয়ে যাবে। কিন্তু সাদি আর পরীকে ছাড়া বাঁচবে কি করে? থাকবে কি করে ওদের ছাড়া? প্রতিদিন ঘুম থেকে উঠে পড়ি আর সাদির মুখটা দেখে। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে গালে হাত দিয়ে দেখতে থাকে সাদিকে। এত মায়া মানুষটার চোখে মুখে। এই মায়াবী পুরুষটাকে ছাড়া বাঁচবে না ছোঁয়া। একদম বাঁচবে না, মরেই যাবে সে। ছোঁয়াকে মারতেই বেদ হয় রিমির আগমন হল। আসবেই যখন আগে আসত, এখন কেন আসলো? ভাগ্য এমন কেন? ছোঁয়া কি এ জীবনে একটু সুখের মুখ দেখবে না? হঠাৎ ছোঁয়া চমকে ওঠে। সাদি তার বর, তিন কবুল বলে কলিমা পড়ে বিয়ে হয়েছে তাদের। ছেড়ে যাওয়ার প্রশ্নও ওঠে না। ছোঁয়া কখনোই ছাড়বে না সাদিকে। জান দিয়ে দিবে তবুও সাদিকে ছাড়বে না। এই পুরুষটা একান্তই ছোঁয়ার। ওই পুরুষটার ওপর শুধুমাত্র ছোঁয়ার অধিকার আছে। সাদি ছোঁয়ারই থাকবে। যুদ্ধ করে হলেও সাদিকে আটকে রাখবে ছোঁয়া। একদম কলিজার মধ্যে ভরে রাখবে, কোথাও যেতে দেবে না। এসব ভাবনার মধ্যেই ছোঁয়ার হাতে দুধ উতলে পড়ে। চুলায় দুধ দিয়ে ভাবছিল সে। হাতের ওপর দুধ পড়তেই আহহ শব্দ করে ওঠে ছোঁয়া। গ্যাস বন্ধ করে বেসিনে চলে যায়। কল ছেড়ে পানির ওপর ধরে রাখে হাত। জ্বালাপোড়া কমছে না, উল্টে বাড়ছে। ব্যথা সহ্য করার ক্ষমতা কখনোই ছিল না ছোঁয়ার। একটু কিছু হলেই কেঁদে ভাসিয়ে দেওয়া তার স্বভাব। আজকেও তার ব্যতিক্রম হল না। হাত ধরে শব্দ করে কেঁদে ওঠে। বেশ পুড়েছে হাতটা। ফর্সা হাতখানা কালো হয়ে গেছে। সাদি ড্রয়িং রুমেই ছিল, পরীর সাথে খেলছিল। ছোঁয়ার কান্নার শব্দ শুনে সে দৌড়ে আসে। ছোঁয়াকে হাত ধরে কাঁদতে দেখে বুঝে যায় হাত পুড়িয়েছে। দীর্ঘ শ্বাস ফেলে সাদি। বাড়িতে কাজের মেয়ে রাখতেই হবে খুব করে অনুভব করে ফেলে সে। মায়ের বয়স হয়েছে, সে আর কত করবে? তনু একটা কাজও করতে পারে না। আর ছোঁয়া, সে তো কাজের থেকে অকাজে বেশি পটু। এগিয়ে আসে সাদি। ছোঁয়ার হাত ধরতেই বুঝতে পারে বেশ অনেকখানি পুড়েছে। ছোঁয়াকে ধরে ড্রয়িং রুমে নিয়ে আসে। ছোঁয়া কেঁদেই যাচ্ছে। থামথামির নাম নেই। সাদি বিরক্ত হয়। একে তো পাকনামি করে হাত পুড়িয়েছে, এখন আবার ভা করেই যাচ্ছে। পরীও এসে বসেছে ছোঁয়ার পাশে। বাচ্চাটার চোখে মুখে চিন্তার ছাপ। ছোঁয়ার একটু কষ্ট হলে বাচ্চাটাও নেতিয়ে পড়ে। চুপচাপ বসো, আমি ফার্স্ট এইড বক্স নিয়ে আসি বলেই সে চলে যায়। ছোঁয়া কান্না থামিয়ে পরীকে বুকে জড়িয়ে ধরে। মাম্মাম ব্যথা করছে? ছোঁয়া মৃদু হাসার চেষ্টা করে। একটুও ব্যথা করছে না। তুমি মন খারাপ করো না। তাহলে কান্না কেন করলে? ব্যথা পেয়েছিলাম তো, কিন্তু তোমার পাপা আর তোমার মুখটা দেখে ব্যথা সেরে গেছে। পরী এবার হাসে। ছোঁয়ার হাতে ফু দিতে থাকে। তৎক্ষণে সাদি চলে আসে। ছোঁয়ার পাশে বসে কোলের ওপর ছোঁয়ার হাতটা নিয়ে আলতো হাতে মলম লাগিয়ে দিতে থাকে। আর ছোঁয়া গালে হাত দিয়ে সাদিকে দেখতে থাকে। এই মানুষটিকে ছাড়া বেঁচে থাকাটা অসম্ভব। এই সুন্দর পুরুষটা ছোঁয়ার, একান্তই ছোঁয়ার। আমাকে কখনো ছেড়ে দিয়েন না সাদি। আপনাকে ছাড়া আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয়। ছোঁয়ার এরকম কথায় সাদির হাত থেমে যায়। সে তাকায় ছোঁয়ার দিকে। ছোঁয়া তার দিকেই তাকিয়ে আছে এক দৃষ্টিতে। মেয়েটার চোখে পানি চিকচিক করছে। এতক্ষণ কান্না করার জন্য পানি জমেছে নাকি এখন নতুন করে পানি এসেছে বুঝতে পারে না সাদি। তবে এইটুকু বুঝতে পারে মেয়েটার চোখে তাকে হারানোর ভয় আছে। গভীর ভয় মেয়েটার চোখে। ছোঁয়া আবারও বলে ওঠে, আমি কিন্তু জোর করে আপনার জীবনে আসিনি। আপনি এনেছেন। এবার জোর করে প্লিজ সরিয়ে দিবেন না আমায়। আমি মরেই যাব। জানেন ইমনের সাথে আমার রিলেশন ছিল। বেশি দিনের নয়, তবুও তাকে আমার ভালো লাগত। বলতে পারেন সে আমার ক্রাশ ছিল। জানেন আপনাদের বাড়িতে আসার পরও ইমন আমায় বলেছিল তার সাথে চলে যেতে। ইভেন গতকালও ইমন এসেছিল। আমি বুঝতে পেরেছিলাম সে আমাকে কনফেন্স করতে এসেছিল। আমি আপনাকে ছাড়া আর কিছুই ভাবি না। সাদি ছোঁয়ার কথা শুনতে শুনতে ভালো করে মলম লাগিয়ে দেয়। এত গম্ভীর হয়ে ছোঁয়াকে কথা বলতে এই প্রথমবার দেখল। মেয়েটা এভাবেও কথা বলতে পারে? মনে মনে হাসে সাদি, তবে বাইরে প্রকাশ করে না। মুখটাকে গম্ভীর করেই বলে, বাজে চিন্তা বাদ দিয়ে পড়তে বসো গিয়ে। শুনলাম কয়েকদিন পর নাকি তোমার পরীক্ষা? ছোঁয়া জবাব দেয় না, মাথা নিচু করে থামে। পরীক্ষার কথা মনে পড়তেই তার ভেতরে নতুন একটা চিন্তা যুক্ত হল। এটাই ছোঁয়ার স্বভাব। পরীক্ষা আসলেই তার চিন্তা করতে হবে।
হবে বলতে চিন্তা একা একাই চলে আসে। আমি কিন্তু আপনাকে ছাড়ব না বলে দিলাম। ছোঁয়া কঠিন গলায় বলে সাদি ফোঁস করে শ্বাস টেনে বলে, ঠিক আছে ছেড়ো না, যাও এখন। ছোঁয়া সাদির দিকে এক পলক তাকিয়ে ছোঁয়ার হাত ধরে রুমে চলে যায়। সাদি উঠে দুধের কাছে যায়। চুলা থেকে দুধ নামিয়ে হরলিক্স দিয়ে গুলিয়ে তা ফিটারে ভরে রুমে চলে যায় পরীকে খাওয়াতে। পরী আর ছোঁয়া শুয়ে শুয়ে খুনোশুটি করছিল। কি হচ্ছে এখানে? এই মেয়ে তোমার না হাত পুড়েছে? এখন ইঁদুরের মতো লাফাচ্ছ কেন? লেগে যাবে তো। ছোঁয়া ভেঙচি কাটে কিছু বলে না। সাদি পরীর হাতে ফিটার ধরিয়ে দেয়। পরী খেতে থাকে। সাদিও ওদের পাশে বসতে যায় তখনই সাদির ফোনটা বেজে ওঠে। আননোন নাম্বার। সাদি ছোঁয়ার দিকে এক পলক তাকিয়ে ফোনটা নিয়ে বেকনিতে চলে যায়। ফোনটা রিসিভ করে কানে দিতেই ভেসে আসে রিমির কণ্ঠ। এক্ষণ লাগে ফোন রিসিভ করতে? সাদি জবাব দেয় না, আকাশের দিকে তাকায়। রিমি বোধহয় কখনোই বদলাবে না। আগেও এভাবে কল রিসিভ করতে দেরি হলে এমনটাই বলতো। কথা কেন বলছো না? কি বলবো? ফোন রিসিভ করতে দেরি কেন হলো? পরীকে খাবার দিচ্ছিলাম। সারা জীবন কি পরী পরী করেই পার করবে? এই বাচ্চাটার জন্য আমাদের সম্পর্ক ভেঙেছিল সাদি, মনে আছে তোমার? বাবা মা যদি সন্তান পালতেই না পারে তাহলে ফষ্টিনষ্টি করে জন্ম দিতে কে বলে? রাগে চোয়াল শক্ত করে ফেলে সাদি। হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। মুখ সামলে কথা বলবে। রিমি বুঝতে পারে সাদি রেগে যাচ্ছে। তাই সে নিজের রাগ কন্ট্রোল করে নেয়। আচ্ছা সরি। মাথা গরম হয়ে যায়। সাদি জানো আমার ডিভোর্স হয়ে গেছে। সাদি ভাবলিস ভাবে জবাব দেয়, ও আচ্ছা। আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম, মনের মধ্যে একজনকে রেখে আরেকজনের সাথে সংসার করা যায় না। পৃথিবীতে এর থেকে কষ্টের আর কিছুই নেই। তুমিও রিয়েলাইজ করেছ? সাদি জবাব দেয় না। রিমি বিরক্ত হলেও প্রকাশ করে না। আবারও বলে, আবার কি সবকিছু ঠিকঠাক করা যায় না সাদি? সব ভুলে আমরা আবার এক হতে পারি না? আমাকে আর একটা সুযোগ দিবে? আই প্রমিজ তোমাকে অভিযোগ করার সুযোগ দিব না। যতটা ভালোবাসা তুমি আমাকে দিয়েছিলে তার থেকেও বেশি ভালোবাসা দেব আমি তোমায়। তোমার পরীকে ভালোবেসে মানুষ করব আমি। আমাকে ফিরিয়ে নাও সাদি। আমি মরে যাচ্ছি। সাদি আলতো হাসে। জবাব দেয় না। বলতে ইচ্ছে করছিল অনেক কথাই, কিন্তু মুখ দিয়ে বের করতে পারে না। তুমি সত্যিই আমার জীবনে ফিরতে চাও? রিমি খুশি হয়ে জবাব দেয়, হ্যাঁ আমি তোমার জীবনে ফিরতে চাই। তোমাকে ভালোবাসতে চাই। তোমার ভালোবাসা পেতে চাই। জীবনটাকে আগের মতো গুছিয়ে নিতে চাই। আমি না জাস্ট বিরক্ত হয়ে গিয়েছি। ঠিক আছে, মেনে নিলাম তোমার কথা। তুমি ফিরবে আমার জীবনে। ছোঁয়াকে কি করব? ডিভোর্স দিয়ে দাও। এমনিতেও তার সংসার করার বয়স হয়নি। সে তোমার থেকেও বেটার কাউকে ডিজার্ভ করে। তুমি তাকে ডিভোর্স দিলে লাইফটাকে গুছিয়ে নিতে পারবে। তোমার পালিত সন্তান পালার মতো বয়স হয়েছে নাকি ওর? সাদি হাসে, তবে সেই হাসিতে শব্দ হয় না। নীরব হাসি যাকে বলে। তুমি যদি ছোঁয়াকে এই কথা বলতে পারো, বা তার কাছ থেকে যদি আমায় নিতে পারো, তাহলে আমার কোনো সমস্যা নেই। কথা বলো ছোঁয়ার সাথে। ঠিক আছে, আমি কালকেই ছোঁয়ার সাথে কথা বলবো। ঠিক আছে বলিও। তবে তোমাকে একটা কথা বলি, মিলিয়ে নিও। ছোঁয়া তার জীবন দিয়ে দিবে, তবুও আমাকে দিবে না। বেটারের কথা বললে না? ছোঁয়ার জবাব হবে, এই পৃথিবীতে তার সাধু জানের থেকে বেটার আর কেউ নেই। মিলিয়ে নিও। রিমির রাগ হয়। ছোঁয়াকে সে মানাতে পারবে। ভীষণ বাধ্য মেয়ে সে। কিন্তু সাদির থেকে ছোঁয়ার এমন কম্প্রোমাইজ ঠিক পছন্দ হলো না রিমির। তাই ঠেস মেরে বলে, ভালোই জব্দ করেছ দেখছি। তার সাথে আজ অবধি কখনোই ভালোভাবে একটা কথাও বলি না। তাকে ছুঁয়েও দেখিনি। একটা গিফট পর্যন্ত দেইনি তাকে। তবুও তার চোখে আমার জন্য ভালোবাসা দেখেছি। নিঃস্বার্থ ভালোবাসা যাকে বলে। বাবা মায়ের পরে কেউ যদি আমায় ভালোবেসে থাকে তাহলে সেটা ছোঁয়া। রিমির বিশ্বাস হয় না, এভাবে কেউ কাউকে ভালোবাসতে পারে নাকি। সাদি ধপ মারছে বেশ বুঝতে পারছে রিমি। তাই হেসে ফেলে, ভারী ধপ বাজ হয়ে গিয়েছ সাদি। হয়তো আমাকে জেলাস করতে চাইছ। ইটস ওকে। সাদি জবাব দেয় না। বিনিময়ে শুধু মুচকি হাসে। কেটে দেয় রিমির কল। আকাশের দিকে তাকিয়ে দীর্ঘ শ্বাস ফেলে। থালার মতো বড় চাঁদ উঠেছে। চাঁদটাকে ভারী সুন্দর লাগছে। এমনিতেও চাঁদ সুন্দর, তবুও আজকে অন্য রকম ভালো লাগছে। এটা কি শুধু সাদির কাছে, নাকি চাঁদটা আজকে একটু বেশিই সুন্দর? বিচক্ষণ মানুষ সাদি। মানুষের মন পড়তে পারে খুব সহজেই। মুখ দেখলেই মনের কথা বলতে পারার মতো মানুষ সাদি। রিমি কি তাকে কখনো ভালোবেসেছিল? গিফট,
ঘুরতে নিয়ে যাওয়া, আবদার পূরণ করা, এসবই ছিল ভালোবাসা। কিন্তু সাদি তাকে প্রাণ দিয়ে ভালোবাসত। মেয়েটা ভালোবাসে না জেনেও তাকে নিজের করে পেতে চাইত। কিন্তু বাচ্চাটার অজুহাতে মেয়েটা চলে গেল। সেই সব দিনের কথা মনে পড়লেই সাদির হাসি পায়। কতটাই না পাগলামি করত, সুইসাইড করার কথাও পর্যন্ত চিন্তা করেছিল। আবেগ বড্ড ভয়ঙ্কর। রুমে যায় সাদি। পরি ঘুমোচ্ছে, ছোঁয়া তাকে দুই হাতে আগলে রেখেছে। পোড়া হাতে ব্যথা পাচ্ছে, তবুও পরীকে সরাচ্ছে না। ছোঁয়া আর রিমির মধ্যে কত পার্থক্য। ছোঁয়ার বয়স কম, আবেগে ভাষার বয়স। কিন্তু এই মেয়েটা আবেগকে নিয়ন্ত্রণ করে একটা বাচ্চাকে আগলাচ্ছে। হ্যাঁ, সাদির জন্য পাগলামি করে, তবে সেই পাগলামিটা আবেগ নয়। আবেগ হলে কখনোই পরীকে আপন করত না। সাদি এগিয়ে গিয়ে পরীকে ভালো করে শুইয়ে দেয়। ছোঁয়ারও চোখ লেগে এসেছিল। হাতে কারো ছোঁয়া লাগতেই চোখ খুলে সে উঠে বসে। কথা বলা শেষ? খাবেন না? ঘুম ঘুম কণ্ঠে জিজ্ঞেস করে ছোঁয়া। হুমম, খাবো, চলুন খেতে দিয়ে আসি। ছোঁয়া ওড়না ঠিক করতে করতে বেরিয়ে যায়। সাদি এসির পাওয়ার কমিয়ে পরীর গায়ে কম্বল টেনে দিয়ে ছোঁয়ার পেছনে পেছনে যায়। সেলিম তনু আগেই বসেছিল, সাদিও বসে পড়ে। সাবিনা বেগম খাবার বেড়ে দিতে থাকে ওদের। ছোঁয়া সাবিনার পেছনে দাঁড়িয়ে কাঁধে মাথা রেখে এক হাতে জড়িয়ে ধরে। আম্মু, হাত পুড়ে গেছে, খাইয়ে দাও না আমায়। সাবিনার বুক কেঁপে ওঠে। এই প্রথমবার ছোঁয়া তাকে আম্মু বলে ডাকল। ডাকটা একদম হৃদয় ছুঁয়ে গেছে। হাত পোড়ার কথা শুনে চিন্তাও হয়। কিভাবে পুড়ল? দুধ গরম করতে গিয়ে। ছোঁয়া চেয়ার টেনে বসে পড়ে। সাদি খেতে খেতে বলে, বাবা, ভাবছি একটা কাজের লোক রাখব। মায়ের বয়স হয়েছে, এই গাধা এসব পারবে না। প্রতিদিন একটা না একটা কাণ্ড বাঁধিয়েই রাখবে। সেলিমও খেতে খেতে জবাব দেয়, আমিও তাই ভাবছি। এটাই ভালো হবে। ছোঁয়া ভেঙচি কাটে। আমি পারব রান্নাবান্না। আজকে পুড়েছে বলে প্রতিদিন পুড়বে নাকি? তোমার ছেলে একটু বেশিই কথা বলে বাবা। তনু মুখ টিপে হাসে। সাবিনা ভাত মেখে ছোঁয়ার মুখে তুলে দেয়। সাধু ঠিকই বলেছে, বেশি কথা তুমি বলো। এবার থেকে মুখ কম চালাবা। এইটুকুনি মাথা এত কথা রাখো কই? ছোঁয়া নাক ফুলায়। তোমাকে আর আম্মু ডাকব না। তোমার ছেলে আর তুমি আস্ত করলা। সারাক্ষণ তেতো তেতো কথা বলো। আমি কাল বেশি করে চিনি দিয়ে পায়েস রান্না করে খাওয়াবো তোমাদের। খেলে দেখবা মুখটা মিষ্টি হয়ে গেছে। আমিও ভাবছি তোমাকে করলা খাওয়াবো। তোমার এত মিষ্টি মিষ্টি কথা ভালো লাগে না। আমাদের ডায়াবেটিস হয়ে যাবে তো। সবাই শব্দ করে হেসে ওঠে সাদির কথায়। ছোঁয়া গাল ফুলিয়ে তাকায়। সাবিনা বেগমও মুখ টিপে হাসে। মেয়েটার পাল্লায় পড়ে তার ছেলে একটু আতটু কথা বলা শিখছে। জীবনে রং আসছে, সকলের মুখে হাসি ফুটছে। এই মেয়েটা তাদের বাড়ির লক্ষ্মী। খাওয়া শেষে সবাই চলে যায়। ছোঁয়া বসে থাকে। সাবিনা বেগম খাবে, তাকে সঙ্গ দিতে থাকে। এটা সেটা গল্প করতে থাকে ছোঁয়া। সাবিনা বেগম ছোঁয়ার গল্প শুনতে শুনতে খেতে থাকে। খাওয়া শেষে থালাবাসন মাজে, তবুও ছোঁয়া রুমে যায় না। সাবিনার পাশে দাঁড়িয়ে থাকে। সাবিনার কাজ শেষ হলে দুজন একসাথে রুমে চলে যায়। ছোঁয়া গিয়ে দেখে সাদি বিছানায় বসে ল্যাপটপে কাজ করছে। ছোঁয়া সাদির পাশে গিয়ে দাঁড়ায়। সাদি তাকায় না। ছোঁয়া চায়ও না সাদি তাকায়। সে এসেছে সাদিকে দেখতে। বেশ খানিকক্ষণ সাদিকে দেখে ছোঁয়া বিছানায় বসে সাদির দিকে মুখ করে পরীর বুকের ওপর হাত রেখে শুয়ে পড়ে। এবার সাদি তাকায় ছোঁয়ার দিকে। ছোঁয়া তাকিয়েই ছিল বিধায় দুজনের চোখে চোখ পড়ে। ছোঁয়া আলতো হাসে। সাদি চট করে চোখ সরিয়ে নেয় না। একটু সময় নিয়ে দেখে মেয়েটাকে। আমায় ভালোবাসো? সাদি চট করে প্রশ্নটা করে ফেলে। ছোঁয়া চমকে ওঠে। এরকম প্রশ্ন আশা করেনি সে। দৃষ্টি সরিয়ে নেয়। একটু আমতা আমতা করতে থাকে। হ্যাঁ, ছোঁয়া তাকে ভালোবাসে, তবে এখন চট করে বলতে পারছে না। এমনিতে তো কত কথা বলে, কিন্তু আজকে বলতে পারছে না। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে ছোঁয়া জবাব দেয়, হ্যাঁ ভালোবাসি, ভীষণ ভালোবাসি। সাদি আলতো হাসে। কোনো কথা বলে না, চুপচাপ ল্যাপটপের স্ক্রিনে মনোযোগ দেয়। কেন জিজ্ঞেস করলেন? ছোঁয়া পাল্টা প্রশ্ন করে। এমনিতেই। সাদির ঠোঁটের কোণে এখনো হাসি। ছোঁয়া হাসির কারণ বুঝতে পারে না, তবে এটুকু বুঝে হাসলে লোকটাকে অসম্ভব সুন্দর লাগে। প্রাণ খুলে হাসলে কি আরও বেশি সুন্দর লাগবে? হয়তো লাগবে। আপনাকে হাসলে খুব সুন্দর লাগে। এভাবেই সারাক্ষণ হাসতে থাকবেন। সকাল সকাল পরীকে নিয়ে বেরিয়ে যায় ছোঁয়া। উদ্দেশ্য সিফাতকে ঘায়েল করা। ছোঁয়া বুঝে গেছে সিফাতকে যদি কেউ বাড়িতে আনতে পারে তা হলো এই পরী।
মেয়ের হাত ধরেই বাবা মায়ের নতুন পথ চলা শুরু হবে, এটাই ছোঁয়ার বিশ্বাস। আর তাই সে পরীকে নিয়ে আসছে। সিফাতের মন বলছিল আজকেও আসবে পরী। সারা রাত সিফাত ঘুমাতে পারেনি, এমনকি একটা সেকেন্ডও স্থির থাকতে পারেনি। সে টেনশনে পায়চারি করতে করতে কাটিয়েছে পুরোটা সময়। তার বুক পুড়ে চৌচির হচ্ছিল মেয়ের জন্য। এতদিন না দেখেই ভালো ছিল, এখন পরীকে দেখার পর থেকে তার শুধু দেখতেই ইচ্ছে করছে, বুকের ভেতর জড়িয়ে রাখতে ইচ্ছে করছে। তার কলিজার টুকরো। সিফাত স্টুডেন্টদের ছুটি দিয়ে অপেক্ষা করছিল ছোঁয়া আসার। ছোঁয়া কলেজে ঢুকতেই সিফাতের নজর পড়ে ছোঁয়ার ওপর। ছোঁয়ার কোলে পড়ি। সিফাত এক প্রকার দৌড়ে চলে যায় ছোঁয়ার কাছে, কেড়ে নেয় পরীকে। ছোঁয়া এটার জন্য প্রস্তুত ছিল না, সে এমনটা আশাও করেনি। খানিকটা ঘাবড়ে যায় সে। সিফাত পরীকে কোলে নিয়ে আদর করতে ব্যস্ত। চুমুতে চুমুতে চোখ মুখ ভরে দিচ্ছে পরীর। পরীও বাবাকে চুমু দিচ্ছে। এই দৃশ্য দেখে যেন চোখ ফেরানো দেয়। ছোঁয়া মুগ্ধ হয়ে দেখতে থাকে। ভাইয়া পোড়াবেন না? সিফাত ছোঁয়ার দিকে তাকিয়ে বলে। আজকের দিনটা ওকে আমায় দিবে? আমি ওর সাথে সময় কাটাতে চাই। আমি পারছি না, জাস্ট পাগল হয়ে যাচ্ছি। ছোঁয়া কিছু একটা ভাবে, তারপর বলে, ঠিক আছে, কিন্তু বেশি দূর যেতে দিব না। পাশে যে পার্ক আছে সেখানে যেতে পারেন। সিফাত খুশি হয়ে মুচকি হাসে। ছোঁয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে যায়। সিফাত চোখের আড়াল হতেই ছোঁয়া কল করে সিমিকে। সিমি একটু বেরিয়েছে, অনার্স ফাইনাল ইয়ারের ফর্ম ফিল আপ আজকে। পরীক্ষায় ফেল করেছিল বলে আবার পরীক্ষা দিতে হবে। রিকশায় বসতেই ফোন বেজে ওঠে। ব্যাগ থেকে ফোন বের করতেই ছোঁয়ার নামটা দেখতে পায়। মুচকি হেসে কল রিসিভ করে সিমি। হ্যাঁ ছোঁয়া বল। আপি পরি আজকে আমার সাথে চলে এসেছে কলেজে। বাসায় একা থাকতেই চায় না। তুমি একটু আসতে পারবা? আমি শিশু পার্কে আছি ওর সাথে। তুমি এসে ওকে দেখো, আমি ক্লাস করব। ঠিক আছে, আসছি। ছোঁয়া কল কেটে দিয়ে মুচকি হাসে। যা কাজকে দুজনকে মুখোমুখি আনতে পারবে। এক গাল হেসে ক্লাসের দিকে পা বাড়াতেই মুখোমুখি হয় রিমির। ছোঁয়ার সামনে দাঁড়িয়ে আছে। ছোঁয়া একটু হেসে বলে, কিছু বলবে আপু? কথা আছে তোর সাথে, চল কোথাও বসি। আমার ইম্পর্টেন্ট ক্লাস আছে। তোর ক্লাসের থেকেও আমার কথা বলাটা বেশি জরুরি। কি আর করার? ছোঁয়া রিমির সাথে যায়। কলেজের কাছেই একটা রেস্টুরেন্টে বসে দুজন। রিমি ছোঁয়ার পছন্দের স্পাইসি মোমোর অর্ডার দেয়। তারপর দুই হাত ভাঁজ করে টেবিলে রেখে ছোঁয়ার দিকে নজর দেয়। 18 হয়নি এখনও মেয়েটার, তবে বড় বড় দেখাচ্ছে। বড় নাক, ফুল গলায় স্বর্ণের চেইন, হাতে চিকন দুটো চুড়ি, লম্বা চুলগুলো বিনুনি গেঁথেছে। রিমির এখনও মনে আছে ছোঁয়ার জন্ম হওয়ার দিনটির কথা। সিমির সাথে সেও হাসপাতালে গিয়েছিল। আপু কি বলবে? ছোঁয়ার প্রশ্নে রিমি ছোঁয়ার থেকে মুখ ফিরিয়ে নেয়। জোরে জোরে দুটো শ্বাস টেনে বলে, শাদিকে ডিভোর্স দিয়ে দে। তুই ওর থেকে বেটার কাউকে ডিজার্ভ করিস। ছোঁয়া মুচকি হাসে। আমার বরের থেকে বেস্ট এই দুনিয়ায় আর কেউ আছে নাকি? ছোঁয়ার থেকে এরকম জবাব মোটেও আশা করেনি রিমি। সে ঘাবড়ে যায়। এ কোন ছোঁয়াকে দেখছে? আগের ছোঁয়াকে কিছু বললেই সে মাথা নিচু করে সাই জানাত, আর এখন উল্টো প্রশ্ন করছে। ছোঁয়া আবেগে গা ভাসাচ্ছিস। বাচ্চা মানুষ করার বয়স তোর? তুই এই রকম লাইফ ডিজার্ভ করিস না। আপু আমি জানি তুমি আমাকে ভীষণ ভালোবাসো। আমার ক্ষতি কখনোই তুমি চাইবে না। সিমি আপির মতোই তুমি আমায় আগলে রেখেছ ছোট থেকে। কিন্তু আপু তুমি বুঝতে পারছো না আমি ঠিক কতটা ভালো আছি। জানো পরি যখন আমাকে মাম্মাম বলে ডাকে না, কলিজা ঠান্ডা হয়ে যায় আমার। আর তুমি এটাও জানো পরি আমার আপির সন্তান। বোনের সন্তানকে আগলে রাখব না আমি? একটু থামে ছোঁয়া, তারপর আবার বলে, আবেগ কোনটা আপু? এই যে কাল হাত পুড়েছে বলে আম্মু আমাকে খাইয়ে দিল, সাদি হাতে মলম লাগিয়ে দিল। সারা রাত জেগে কয়েকবার মলম দিয়েছে যাতে সকালে ব্যথা টেনে যায়। রিমি এবার চিৎকার করে বলে ওঠে, আমার আর সাদির সম্পর্ক আছে ছোঁয়া। আমরা একে অপরকে ভালোবাসি। ছোঁয়া দীর্ঘ শ্বাস ফেলে, আমি জানি আপু। বিয়ের আগে জানতাম না, বিয়ের পরে জেনেছি। আমারও একটা বয়ফ্রেন্ড ছিল জানো। সাধু তাকে আমার অকচরে শাসিয়েছে, বলেছে আমার থেকে দূরে থাকতে। আমিও সাদির টেকনিক ব্যবহার করলাম। তোমাকে অগোচরে বললাম আমার সাধু জানের থেকে দূরে থাকো। সাদি যদি নিজে এসে আমাকে বলে সে আমাকে ছাড়তে চাইছে, তাহলে সেই দিনই হবে আমার জীবনের শেষ দিন। ছোঁয়া কাঠোকাঠ গলার কথা শুনে ভ্রু কুঁচকে ফেলে রিমি। ছোঁয়া পাকনামি করছিস তুই, আর বেইমানি করছো তুমি আপু। এতটা স্বার্থপর কেন তুমি? আমি সবটা জানি আপু। তুমি তখন সাদির থেকে বেটার ভেবেছিলে রানা ভাইকে, তাই তার সাথে বিয়ে করেছিলে।
পরি তো ছিল ছুতো মাত্র। যেখানে তুমি জানতে পরি তোমার বান্ধবীর সন্তান তখন সেখানে সাদির দোষ ছিল না। তবুও তাকে দোষ দিয়ে বিয়ে করে নিলে। এক্সিন্ডেড করে যখন রানা ভাইয়ার পা ভেঙে গেল তখন তুমি তাকে ছেড়ে দিলে সাদিকে পাওয়ার আশায়। তুমি ভুল করেছ আপু, একুল ওকুল দুইকুলি হারিয়েছ। রিমি জবাব দেয় না, সে ছোঁয়াকে দেখতে থাকে। ওয়েটার খাবার দিয়ে যায়, ছোঁয়া খাওয়া শুরু করে দেয়। এই মুহূর্তে খাওয়ার থেকে জরুরি তার কাছে আর কিছুই নেই। সাদি ওদের পেছনের টেবিলে বসেছিল। সে এসেছিল ছোঁয়ার জবাব শুনতে কিন্তু ছোঁয়ার সামনে যাবে না বলে আড়ালে বসেছে। ছোঁয়া খাবার নিয়ে ব্যস্ত হয়ে গেলে সাদি তাকায় রিমির দিকে। সাদির ঠোঁটের কোণে হালকা হাসি ঝুলে আছে। সাদির ঠোঁটের কোণে হালকা হাসি ঝুলে আছে। রিমি প্রথমবার সাদিকে হাসতে দেখল। সাদি কখনো হাসে না, ছোঁয়া তাকে হাসতে শিখিয়ে ফেলেছে। সাদি চোখের ইশারায় রিমিকে জিজ্ঞেস করে, কি হলো? রিমি জবাব দেয় না, স্থির দৃষ্টিতে সাদিকে দেখতে থাকে। নিঃসন্দেহে সাদি ভীষণ হ্যান্ডসাম একটা মানুষ। এই মানুষটিকে হাতছাড়া করবে না রিমি, কিছুতেই না। ছোঁয়াকে মানাতে না পারলে মনে বিষ ঢালবে। রিমির এমন চিন্তার মাঝেই ছোঁয়া বলে ওঠে, সাদি যদি আমাকে দিনকে রাত বোঝায় আমি চোখ বন্ধ করেই সেটা বিশ্বাস করে নেই। তুমি যদি ভেবে থাকো সাদির নামে নোংরা কথা বলবে আমি মানব। আমার সাদি চাঁদের মতো পবিত্র। রিমি হা হয়ে যায়। ছোঁয়ার এত বুদ্ধি! শেষ মোমোটা মুখে তুলতেই সাদি এসে দাঁড়ায় ছোঁয়ার সামনে। ক্লাস ফাঁকি দিয়ে তুমি এখানে কেন? ছোঁয়া তাড়াহুড়ো করে খাবার গিলে দাঁড়িয়ে যায়। রিমি আপু ট্রিট দিতে চাইল তাই চলে এসেছি। ছোঁয়ার ঠোঁটের পাশে লেগে থাকা একটু খাবার সাদি হাতের বুড়ো আঙুল দিয়ে মুছে দেয়। ছোঁয়া আবেশে চোখ দুটো বন্ধ করে ফেলে। রিমি বড় বড় চোখ করে তাকায়। ঠিক আছে, খাওয়া শেষ, এবার চলো, পরীর কাছে যেতে হবে তো। বলেই ছোঁয়ার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে নেয়। তারপর আস্তে আস্তে পা ফেলে এগোতে থাকে। রিমি তাকিয়ে থাকে। এতটা সুখে থাকতে দিব না আমি। তুমি আমারই হবে সাদি, তোমার আমার হতেই হবে, হতেই হবে। আমি সব ছেড়েছি তোমার আশায়। এভাবে ঠকে যাব না আমি, কিছুতেই না। চলবে।